মাই ডিয়ার স্টুডেন্ট, অ্যাডজেক্টিভ ক্লজ পার্ট 1 এ আমরা অ্যাডজেক্টিভ ক্লজ কি এটা বলছিলাম, রিলেটিভ প্রোনাউন এবং রিলেটিভ অ্যাডভার্বের কয়েকটা ফর্ম দেখাইছিলাম এবং অ্যাডজেক্টিভ ক্লজের দুইটা পজিশন দেখাইছিলাম। একটা হচ্ছে মেডিয়াল পজিশন, অর্থাৎ মেইন ক্লজের মাঝখানে একটা অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ বসবে, আর একটা হচ্ছে ল্যাটারাল পজিশন, সেটা হচ্ছে মেইন ক্লজের পরে বসবে। তোমরা একটা কথা মনে রাখবে যে অ্যাডজেক্টিভ ক্লজটাকে আমরা রিলেটিভ ক্লজ বলতেছি, কারণ এখানে যে প্রোনাউন গুলো ব্যবহৃত হয় সেগুলাকে আসলে রিলেটিভ প্রোনাউনই বলে, আর রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয় বলেই অ্যাডজেক্টিভ ক্লজ গুলাকে আমরা রিলেটিভ ক্লজ বলি। পরীক্ষায় যদি কখনো রিলেটিভ ক্লজ সম্পর্কে কিছু জানতে চাই, সেটা আসলে নাথিং বাট দ্য অ্যাডজেক্টিভ ক্লজ। তো চলো সেই লেকচারে আমরা যেগুলো শিখছিলাম ওইগুলার উপরে ভিত্তি করে আমরা আরো কিছু এক্সাম্পল অ্যানালাইসিস করে আসি। ফার্স্ট ওয়ান, this is the place where the accident happened. আচ্ছা, এখানে দেখো দিস ইজ দ্য প্লেস, এটা হচ্ছে আমাদের মেইন ক্লজ, আর ওয়ার দ্য অ্যাক্সিডেন্ট প্লেস এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। এই অ্যাডজেক্টিভ ক্লজটা কি করতেছে, প্লেস নামক নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। এটা কোন প্লেস, যে জায়গাটাতে অ্যাক্সিডেন্ট সংঘটিত হয়েছিল। তো এখানে ওয়ারটা কি হচ্ছে, আমাদের সাবঅর্ডিনেট কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে। তোমরা যেহেতু তালিকায় দেখছিলা ওয়ার, ওয়েন, হাউ এগুলো রিলেটিভ অ্যাডভার্ব, তো রিলেটিভ অ্যাডভার্ব গুলো কিন্তু কখনোই সাবজেক্ট অথবা অবজেক্ট হতে পারবে না, অর্থাৎ এদের পরে দেখবা সব সময় একটা সাবজেক্ট থাকবেই, কারণ অ্যাডভার্ব গুলার সাবজেক্ট হওয়ার কোনো অ্যাবিলিটি নাই। কিন্তু প্রোনাউন গুলা সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। এখানে দ্য অ্যাক্সিডেন্ট হচ্ছে আমাদের সেন্টেন্সের সাবজেক্ট। আচ্ছা, দিস ইজ দ্য প্লেস ওয়্যার দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড। আচ্ছা, এটাই সেই জায়গায় যেখানে কি হয়েছিল, অ্যাক্সিডেন্ট সংঘটিত হয়েছিল, এটা আমাদের প্রেডিকেটর। তাহলে এই পার্টটুকুর মধ্যে সাবঅর্ডিনেট কনজাংশন আছে, সাবজেক্ট আছে, প্রেডিকেটর আছে, তাহলে অবশ্যই আমরা একে বলতে পারি একটা অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ এটা প্লেস নামক নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। চলো আমরা আরেকটা এক্সাম্পল একটু দেখে আসি। সেকেন্ড এক্সাম্পল, দ্য গার্ল, এখানে অবজেক্ট পজিশনে গার্ল যেহেতু পার্সন, তাহলে অবজেক্ট পজিশনে আমরা অবশ্যই একটা হুম ব্যবহার করব। দ্য গার্ল হুম হি লাভড হ্যাজ ডিসিভড হিম। এখানে দেখো দ্য গার্ল হ্যাজ ডিসিভড হিম, এটা হচ্ছে আমাদের মেইন ক্লজ, আর এখানে মাঝখানে মিডিয়াল পজিশনে একটা অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ বসেছে। আচ্ছা, দ্য গার্ল হ্যাজ ডিসিভড হিম, এটা মেইন ক্লজের সাবজেক্ট, এটা প্রেডিকেটর। আমরা যেমনটা বলছিলাম যে মিডিয়াল পজিশনে যদি কোনো ক্লজ ব্যবহৃত হয়, তাহলে মেইন ক্লজের সাবজেক্ট এবং প্রেডিকেটর দুই পাশে আলাদা হয়ে থাকবে। আচ্ছা, আর হুম হি লাভড এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে হুমটা একই সাথে সাবঅর্ডিনেট কনজাংশন প্লাস অবজেক্টের কাজ করতেছে। হি লাভড, এখানে হিটা হচ্ছে আমাদের সাবজেক্ট এবং লাভটা হচ্ছে প্রেডিকেটর, মানে যে মেয়েটাকে, যে বালিকাটাকে সে ভালোবেসেছিল সে ডিসিভ করছে, এরকম বোঝাচ্ছে। তাহলে এখানে দেখো হুম হি লাভ এটা মিডিয়াল পজিশনে ব্যবহৃত হয়েছে এবং মেইন ক্লজের সাবজেক্ট এবং প্রেডিকেটরকে দুই পাশে আলাদা করে রাখছে। তো তোমরা ইচ্ছা করলে এখানে হুমের পরিবর্তে ড্যাট কেও ইউজ করতে পারবা। দ্য গার্ল দ্যাট হি লাভড হ্যাজ ডিসিভড হিম, তারটাও ঠিক আছে। এখানে হুমের পরিবর্তে আমরা ইচ্ছা করলে ড্যাট ব্যবহার করতে পারবো। অ্যানাদার এক্সাম্পল, দ্য বুক হুইচ আই বট yesterday is missing. মিসিং মানে হারিয়ে গেছে, তাহলে দ্য বুক ইজ মিসিং এটা হচ্ছে আমাদের মেইন ক্লজ, আর হুইচ আই বট ইয়েস্টারডে
এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ, যেটা মিডিয়াল পজিশনে মেইন ক্লজের মাঝখানে বসছে। এখানে হুইচটা সাবঅর্ডিনেট কনজাংশন প্লাস অবজেক্টের কাজ করতেছে, আইটা সাবজেক্ট, বটটা প্রেডিকেটর বা ফাইনাইট ভার্ব এবং ইয়েস্টারডেটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। তো এখানে দেখো দ্য বুক হুইচ আই বট ইয়েস্টারডে, এটা কি করতেছে? বুক নামক নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, সুতরাং এটা অ্যাডজেক্টিভ ক্লজ। এখানে আমরা ইচ্ছা করলে হুইচ এর পরিবর্তে যেহেতু অবজেক্ট পজিশন একটা ড্যাট কেও ইউজ করতে পারবো। অ্যানাদার এক্সাম্পল, দ্য চেয়ার হুইচ ইজ কেপ্ট দেয়ার ইজ ব্রকেন। তাহলে দ্য চেয়ার ইজ ব্রকেন এটা আমাদের মেইন ক্লজ, আর মেইন ক্লজের মাঝখানে আমরা ইউজ করছি একটা অ্যাডজেক্টিভ ক্লজ। তো এই অ্যাডজেক্টিভ কি হয়েছে? হুইচ নামক রিলেটিভ প্রোনাউন দিয়ে শুরু হয়েছে। তাই হুইচ একই সাথে সাবজেক্ট এবং সাবঅর্ডিনেট কনজাংশনের কাজ করতেছে। তাহলে সাবঅর্ডিনেট কনজাংশন প্লাস সাবজেক্ট। আচ্ছা, যার এন্টিসিডেন্ট হচ্ছে চেয়ার। তো চেয়ার যেহেতু একটা থিংস বা বস্তু বোঝাচ্ছে, এই জন্য আমরা এখানে হুইচ ব্যবহার করছি। হুইচ ইজ কেপ্ট, চেয়ার নিজে নিজের রাখেনি, এজন্য আমরা একটা প্যাসিভ টেক্সচার ইউজ করছি, এটা আমাদের প্রেডিকেটর। আর দেয়ারটা অ্যাডভার্ব অফ প্লেস বোঝাচ্ছে। দ্য চেয়ার হুইচ ইজ কেপ্ট দেয়ার ইজ ব্রোকেন, যেই চেয়ারটা সেখানে রাখা হয়েছে সেই চেয়ারটা ব্রকেন। এখানে আমরা ইচ্ছা করলে হুইচ এর পরিবর্তে আর কি ব্যবহার করতে পারবো? অবশ্যই একটা দ্যাট ব্যবহার করতে পারবো। আর একটা এক্সাম্পল দেখো, দিস ইজ দ্য ম্যান হুজ বুক ইজ স্টোলেন। এখানে দেখো হুজ বুক, এই পুরোটাই হচ্ছে আমাদের সেন্টেন্সের সাবজেক্ট। তো আমরা বলছিলাম যে আমাদের হু এর পজিটিভ ফর্ম হিসেবে হুজ ব্যবহার হতে পারে, তবে এটা অ্যাডজেক্টিভ, এটা একটা হেড নিয়ে একসাথে ব্যবহৃত হবে। অর্থাৎ এই যে হুজ বুক নামক নাউন ফ্রেজ আমাদের একই সাথে সাবঅর্ডিনেট কনজাংশন প্লাস সাবজেক্টের কাজ করতেছে। ইজ স্টোলেন এটা আমাদের প্রেডিকেটরের কাজ করতেছে। তাহলে এইখানে সাবঅর্ডিনেট কনজাংশন আছে, সাবজেক্ট আছে, প্রেডিকেটর আছে, তাহলে এটা একটা সাবঅর্ডিনেট ক্লজ। এই সাবঅর্ডিনেট ক্লজ কি করতেছে? ম্যান নামক নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, সুতরাং একে আমরা বলতেছি অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ। তো রিলেটিভ ক্লজ হিসেবে সাবজেক্ট পজিশনে হু বসবে ব্যক্তিকে রিফার করতে, অবজেক্ট পজিশনে হুইচ বসবে ব্যক্তিকে রিফার করতে, এবং এদের দুইজনের পরিবর্তে কি হবে? দ্যাট বসবে। চলো আমরা এইরকম একটা এক্সাম্পল দেখে আসি, যেখানে সাবজেক্ট পজিশনে হু এবং হুইচ এর পরিবর্তে আমরা দ্যাট ব্যবহার করতে পারবো। দ্য বয় হু ইজ ক্রাইং দেয়ার ইজ পোর। তাহলে দ্য বয় ইজ পোর এটা হচ্ছে আমাদের মেইন ক্লজ, আর মিডল পজিশনে হু ইজ ক্রাইং দেয়ার একটা অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহার হয়েছে। এখানে এন্টিসিডেন্টটা যেহেতু একটা পারসন, সুতরাং আমরা সাবজেক্ট পজিশনে হু ব্যবহার করছি। ইচ্ছা করলে আমরা এই হু এর পরিবর্তে একটা দ্যাটও ব্যবহার করতে পারবো। দ্য বয় দ্যাট ইজ ক্রাইং দেয়ার ইজ পোর। তাহলে এই দ্যাটটা কার পরিবর্তে বসছে? এই দ্যাটটা অবশ্যই হু এর পরিবর্তে বসছে। আচ্ছা, এখানে আমরা ইচ্ছে করলে হুম এর পরিবর্তে একটা দ্যাট ব্যবহার করতে পারবো। দ্য ম্যান হুম ইউ বিলিভ, হুম ইউ বিলিভ ইজ এ চিট। তুমি যে লোকটাকে বিশ্বাস করছিলে সে একটা চিট। দ্য ম্যান এটা সেন্টেন্সের সাবজেক্ট, মেইন ক্লজের সাবজেক্ট, ইজ এ চিট এটা প্রেডিকেট। অর্থাৎ এখানে সাবজেক্ট এবং এখানে প্রেডিকেটর, পিটা প্রেডিকেটর আর এ চিটটা কমপ্লিমেন্ট টু দ্য সাবজেক্ট, এই পুরোটা আবার প্রেডিকেটের কাজ করতেছে। আচ্ছা, হুম ইউ ডিসিভ, এখানে দেখো আমাদের হুমকে মডিফাই করতে হবে। হুম একটা পার্সন, তো পার্সনকে মডিফাই করার জন্য আমাদের এখানে অবজেক্ট পজিশনে অবশ্যই হুম ব্যবহার করতে হবে। আর এই বিলিভড ভার্বের একটা সাবজেক্ট হচ্ছে ইউ। আচ্ছা, দ্য ম্যান হুম ইউ বিলিভ। আচ্ছা,
তো এখানে আমরা কি করতে পারি, এই হুমের পরিবর্তে ইচ্ছা করলে একটা দ্যাট কেও ব্যবহার করতে পারি, যেটা তোমরা চার্টের মধ্যে দেখছিলে। অর্থাৎ আমরা বলতে পারি দ্য ম্যান দ্যাট ইউ বিলিভ ইজ এ চিট। এখন প্রশ্ন হতে পারে যে স্যার, এখানে তো দুইটাই দ্যাট, তাহলে আমরা কি করে বুঝবো যে এটা সাবজেক্টিভ দ্যাট নাকি অবজেক্টিভ দ্যাট? হ্যাঁ, এটা বোঝার খুবই সহজ একটা উপায় আছে। উপায়টা হচ্ছে তোমাদের পজিশন খেয়াল করতে হবে। যেহেতু ক্লজের কম্পালসরি এলিমেন্ট সাবজেক্ট, সেটা থাকতেই হবে। তাহলে দেখতে হবে ওই ড্যাটের পরে কি আছে। এখানে দেখো, ড্যাটের পরে আমাদের ডিরেক্ট প্রেডিকেটর ইজ নামক লিঙ্কিং ভার্ব। তাহলে এসপিসিএ এটা স্যার আমরা বলছিলাম যে সাবজেক্টের পরে প্রেডিকেটর থাকবে। তাহলে একই কথা, প্রেডিকেটরের আগে সাবজেক্ট থাকবে। তো এখানে যেহেতু প্রেডিকেটর আছে, তাহলে এটা অবশ্যই সাবজেক্ট। এখানে যেহেতু বিলিভড নামক প্রেডিকেটরের নিজেরই একটা সাবজেক্ট ইউ আছে, তাহলে এই ড্যাটটা অবশ্যই অবজেক্টিভ ড্যাট। তো আশা করি তোমাদের সাবজেক্টিভ ড্যাট এবং অবজেক্টিভ ড্যাট চিনতে কোনো সমস্যা হবে না। তোমরা চিন্তা করবা প্রেডিকেটরের আগে এক্সট্রা সাবজেক্ট আছে কিনা। যদি প্রেডিকেটরের আগে এক্সট্রা সাবজেক্ট থাকে, তাহলে সেই ড্যাটটা হবে অবজেক্টিভ ড্যাট। আর প্রেডিকেটরের আগে যদি এক্সট্রা সাবজেক্ট না থাকে, তাহলে ওই ড্যাটটা একই সাথে সাবজেক্ট এবং সাবঅর্ডিনেট কনজাংশনের কাজ করবে। দ্য পেন হুইচ writes very well is mine। তাহলে দ্য পেন ইজ মাইন, এটা হচ্ছে আমাদের মেইন ক্লজ। আর এর মাঝখানে কি হয়েছে, হুইচ রাইটস ভেরি ওয়েল নামক একটা অ্যাডজেক্টিভ ক্লজ ব্যবহৃত হয়েছে। এই হুইচটা কি করতেছে, পেন নামক নাউনের আগে বসে পেনকে মডিফাই করতেছে। তাহলে এই হুইচটাকে আমরা বলতে পারি রিলেটিভ প্রোনাউন, আর পেনটাকে বলতে পারি এন্টিসিডেন্ট। অনুরূপ ভাবে আমরা তো জানি যে যদি এন্টিসিডেন্ট কোনো বস্তু হয়, তাহলে তারপরে সাবজেক্ট পজিশনে হুইচ বসবে। তো এটা হুইচ রাইটস ভেরি ওয়েল, এই রাইটসটা হচ্ছে প্রেডিকেটর। আচ্ছা, এখানে তোমাদের মনে একটা কোশ্চেন হতে পারে যে স্যার, সাবজেক্টিভ ফর্মেও হুইচ বসে, অবজেক্টিভ ফর্মেও হুইচ বসে, তো এই হুইচটা সাবজেক্টিভ হুইচ নাকি অবজেক্টিভ হুইচ? এটা চেনাও খুবই সহজ। এখানে দেখবা যে হুইচ এর পরে কি আছে, হুইচ এর পরে এখানে একটা প্রেডিকেটর, তাহলে এটা অবশ্যই সাবজেক্টিভ হুইচ। ড্যাটের মতোই একই টেকনিক এখানেও আমরা ফলো করতে পারি। আচ্ছা, অথবা আমরা সাবজেক্টিভ পজিশনে হুইচ এর পরিবর্তে ইচ্ছা করলে একটা ড্যাটও ব্যবহার করতে পারি। তো এখানে হুইচ এর পরে যেহেতু ডিরেক্ট প্রেডিকেটর দেখতেছি, তাহলে এই হুইচটা অবশ্যই সাবজেক্টিভ ফর্মে ব্যবহৃত হয়েছে। অ্যানাদার এক্সাম্পল, দ্য ফুড হুইচ উই অ্যাট ওয়াজ ডিলিশিয়াস। আচ্ছা, তাহলে দ্য ফুড ওয়াজ ডিলিশিয়াস এটা ছিল আমাদের মেইন ক্লজ। আর হুইচ উই অ্যাট এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ, যেটা কি হয়েছে, ফুড নামক নাউনের পরে বসে ফুডকে মডিফাই করতেছে। আচ্ছা, এটা অবশ্যই তোমরা বুঝতে পারছো, মিডিল পজিশন। আর এখানে দেখো এই হুইচটা সাবজেক্টিভ হুইচ না অবজেক্টিভ হুইচ, এই যে অ্যাট থেকেই বোঝা যাচ্ছে যে এটা অবজেক্টিভ ফর্ম। অর্থাৎ অ্যাট নামক প্রেডিকেটরের আগে আমাদের অ্যাট এর একটা নিজের সাবজেক্ট আছে, তাহলে এই হুইচটা অবশ্যই অবজেক্টিভ হুইচ। আচ্ছা, তো এই অবজেক্টিভ হুইচ আর সাবজেক্টিভ হুইচ বোঝার প্রধান উপায় হচ্ছে প্রেডিকেটরের আগে এক্সট্রা সাবজেক্ট আছে কিনা। তবে ইচ্ছা করলে আমরা এখানে একটা অবজেক্টিভ ড্যাটও ব্যবহার করতে পারি। আমরা ওই চার্টে দেখাইছিলাম যে হুইচ এর পরিবর্তে সাবজেক্ট এবং অবজেক্ট দুইটা পজিশনে আমরা কি করতে পারি, ইচ্ছা করলে একটা অবজেক্ট ব্যবহার করতে পারি। আচ্ছা, এখানে একটা বিষয় খেয়াল রাখো যে এই যে আমাদের অবজেক্টিভ পজিশনে যে রিলেটিভ প্রোনাউন, এগুলো আমরা ইচ্ছা করলে নাও লিখে উজ্জে রাখতে পারি। অর্থাৎ আমরা বলতে পারি দ্য ফুড উই অ্যাট ওয়াজ ডেলিশিয়াস। এখানে যে কোনো কিছু থাকলো না, এই ফাঁকা জায়গাটার জন্যই আমরা বলতে পারি জিরো রিলেটিভ প্রোনাউন, জিরো রিলেটিভ প্রোনাউন।
অর্থাৎ অবজেক্ট হিসেবে ব্যবহৃত যে রিলেটিভ প্রোনাউনটা আমরা উজ্জে রাখি, সেই রিলেটিভ প্রোনাউনটা উজ্জে রাখলেই আমরা তাকে বলতেছি জিরো রিলেটিভ প্রোনাউন। তো দেখবে পরীক্ষায় অনেক সময় জিরো রিলেটিভ প্রোনাউন আইডেন্টিফাই করতে পারে। এটা কিছুই না, এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজের অবজেক্ট পজিশনে ব্যবহৃত সাবঅর্ডিনেট কনজাংশনটাকে ইলিমিনেট করে রাখবো বা জিরো করব, সেটাই হচ্ছে জিরো রিলেটিভ প্রোনাউন। আচ্ছা দেখি, চলো এখন তোমরা একটা এক্সাম্পলে একটু আমাকে হেল্প করো, দেখি এখানে তোমরা কেমন পারো। অবশ্যই এটা কমেন্টে জানাবা। দ্য গার্ল হুম হি লাভ। আচ্ছা, হুম হি লাভস ইজ ভেরি প্রিটি। দ্য গার্ল হুম হি লাভস ইজ ভেরি প্রিটি। এখানে দেখো দ্য গার্লটা হচ্ছে সেন্টেন্স মেইন ক্লজের সাবজেক্ট এবং ইজ ভেরি প্রিটি এটা হচ্ছে মেইন ক্লজের প্রেডিকেট, যেখানে ইজটা প্রেডিকেটর, হুম হি লাভ। আচ্ছা, এই এন্টিসিডেন্টটা একটা পার্সন, এজন্য আমরা এখানে হুম ব্যবহার করছি। এখানে একটা বিষয় খেয়াল রাখো যে এই যে অবজেক্ট পজিশনে হুম, এর পরিবর্তে আমরা একটা ড্যাট ইউজ করতে পারি, অথবা ইনফর্মাল ইংলিশে আমরা একটা হু ইউজ করতে পারবো। অর্থাৎ ইনফর্মাল ইংলিশে আমরা হুমের পরিবর্তে ড্যাট অথবা হু দুইটাই ইউজ করতে পারবো। আচ্ছা স্যার, এই হুটা যে অবজেক্টিভ হু, এটা যে সাবজেক্টিভ হু না, এটা চিনলাম কিভাবে? এই যে এখানে দেখো আমাদের লাভস নামক প্রেডিকেটরের আগে তার একটা সাবজেক্ট আছেই, তা একটা ক্লজে তো একটার বেশি সাবজেক্ট থাকবে না, সুতরাং এই হুটা অবশ্যই সাবজেক্টিভ হু না, অবজেক্টিভ হু। আর এখানে আমরা ইচ্ছা করলে এই পুরা রিলেটিভ প্রোনাউনটাকেই উজ্জে রাখতে পারি, একে আমরা বলতেছি জিরো রিলেটিভ প্রোনাউন। এখন দেখি তোমরা একটা বিষয় একটু বলো। দ্য গার্ল হু ইজ হু এন্টার্ড দ্য রুম ইজ এ লয়ার। আচ্ছা, দ্য গার্ল হু এন্টার্ড দ্য রুম ইজ এ লয়ার। তো এখানে হু এন্টার্ড দ্য রুম, এখানে হুটা সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে নাকি অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, অবশ্যই এটা কমেন্টে জানাবা। আর নেক্সট কোশ্চেন, এই হুটাকে আমরা ইলিমিনেট করে রাখতে পারবো কিনা? অবজেক্টিভ পজিশনে ব্যবহৃত রিলেটিভ প্রোনাউনকে আমরা উজ্জে রাখতে পারি, কিন্তু সাবজেক্টিভ পজিশনে এদেরকে উজ্জে রাখতে পারবো কিনা? প্রথমে তোমার কি মনে হয় সেই আনসারটা একটু লিখে রাখো এবং তারপরে আমাদের এক্সপ্লেনেশনটা খেয়াল করো। তাহলে প্রশ্ন হচ্ছে যে এই হুটাকে আমরা উজ্জে রাখতে পারবো কিনা, অথবা দ্য চেয়ার হুইচ ইজ কেপ্ট দেয়ার, kept there is imported from Japan। এখানে আমরা এজ এ হুইচ ইজ কেপ্ট দেয়ার এই ক্লজের হুইচকে উজ্জে রাখতে পারবো কিনা। তোমরা অবশ্যই কমেন্টে জানাবা যে তোমরা কারা কারা সঠিক গেস করছিলা। আচ্ছা এখানে দেখো, আমরা বলছিলাম যে একটা ক্লজের কম্পালসরি স্ট্রাকচার হচ্ছে একটা ক্লজের স্ট্রাকচার হচ্ছে এসসি সিএ। এখানে সাবজেক্ট এবং প্রেডিকেটরটা হচ্ছে কম্পালসরি এলিমেন্ট। তো সাবজেক্ট এবং প্রেডিকেটর যেহেতু কম্পালসরি এলিমেন্ট, তো কোনো ক্লজ থেকে যদি সাবজেক্ট বা প্রেডিকেটর চলে যায় তাহলে ওই ক্লজের স্ট্রাকচারটাই ভেঙে পড়বে। আর কমপ্লিমেন্ট হচ্ছে অপশনাল এলিমেন্ট, এটা থাকতেও পারে নাও পারে। তো আমরা তো জানি অবজেক্ট গুলা এক ধরনের কমপ্লিমেন্ট, এই জন্যই আমরা দেখাইছিলাম যে অবজেক্ট হিসেবে ব্যবহৃত রিলেটিভ প্রোনাউন চলে গেলেও তেমন কোনো সমস্যা নাই, কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত রিলেটিভ প্রোনাউন কোনোভাবেই বাদ দেয়া যাবে না। অর্থাৎ এখান থেকে আমরা হু এবং হুইচকে কোনোভাবেই বাদ দিতে পারবে না। হু এবং হুইচকে বাদ দিলে আমাদের সাবঅর্ডিনেট ক্লজের বা অ্যাডজেক্টিভ ক্লজের সাবজেক্টই থাকবে না। আর সাবজেক্ট যেহেতু কম্পালসরি এলিমেন্ট,
এই সাবজেক্ট ছাড়া কোনো ক্লজই হবে না। তাহলে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত রিলেটিভ প্রোনাউন গুলাকে আমরা কোনোভাবেই বাদ দিতে পারবো না। অ্যাডজেক্টিভ ক্লজ পার্ট 2 লেকচারটা এখানেই আমি শেষ করতে চাচ্ছি। আমরা এরপরে ছোট্ট একটা লেকচার পার্ট 3 দিয়ে অ্যাডজেক্টিভ ক্লজটা সম্পূর্ণ শেষ করে দেব। দ্যাটস অল ফর টুডে।